ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর অসুখী একজন নামে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি কবিতাটি নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর আলোচনা। আর আরেকটা বিষয় দেখো, কবিতার নাম হচ্ছে অসুখী একজন, কবিকে পাবলো নেরুদা। তো এর আগে আমি আলোচনা করেছি ভিডিওতে, ওটা অবশ্যই দেখে নেবে। আর দেখো, অসুখী একজন এই কথার অর্থ কি? আনহ্যাপি ওয়ান। আমরা কি জানি যে হ্যাপি মানে হচ্ছে সুখী বা খুশি, ঠিক আছে? তো অসুখী একজন মানে হচ্ছে আনহ্যাপি ওয়ান, ঠিক আছে? লিখেছেন পাবলো নেরুদা। তো এই সম্পর্কে আমরা নিচে প্রশ্ন উত্তরে জানতে পারবো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন কি বলছে যে অসুখী একজন কবিতাটি কার লেখা? উত্তর কি বলছে যে অসুখী একজন কবিতাটি চিলির প্রখ্যাত প্রতিবাদী কবি। এখানে দেখো অসুখী একজন, এই যে কথাটা, এটা একসঙ্গে দিয়ে তারপরে ইনভাইটেড কমার মধ্যে ক্লোজ করবে, ঠিক আছে? এখানে একটু মিস্টেক হয়ে আছে। অসুখী একজন মানে অসুখী লিখলে তারপরে একজন লিখলে দুটোকেই ইনভাইটেড কমার মধ্যে রাখবে। তো অসুখী একজন কবিতাটি চিলির প্রখ্যাত প্রতিবাদী কবি পাবলো নেরুদার লেখা। প্রেমের কবিতাতেও এক আশ্চর্য কণ্ঠস্বরের স্রষ্টা এই কবি, ঠিক আছে? তো 2 নাম্বার কি বলছে যে তোমাদের পাঠ্য অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় কে অথবা অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? তো উত্তরে বলবে যে আমাদের পাঠ্য, ঠিক আছে? বানানটা দেখে নেবে। আমাদের পাঠ্য পয়াকার ঠয়জ ফেলা হবে। আমাদের পাঠ্য অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় তর্জমা করেছেন কে? কবি নবারুণ ভট্টাচার্য, ঠিক আছে? তারপরে বলছে অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটির নাম কি? যেটা আমি তোমাদের একটু আগে বললাম। তো অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমার নাম হচ্ছে দি আনহ্যাপি ওয়ান, ঠিক আছে? তারপরে বলছে যে অসুখী একজন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো এখানে বলবে যে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে, এটা কাব্যগ্রন্থ। এটাকে অবশ্যই ইনভাইটেড কমায় রাখবে, বিদেশি ফুলে রক্তের ছিটে, ঠিক আছে? এই যে বিদেশি ফুলে রক্তের ছিটে, এটাকে একটা ইনভাইটেড কমা, যেহেতু মূল কাব্যগ্রন্থ। আরেকটা কথা তোমাদের বলে রাখি, যখনই কবিতার নাম বা কবিতার নাম থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাব্যগ্রন্থের নাম, যখনই কাব্যগ্রন্থের নাম লিখতে যাবে সেটাকে অবশ্যই ইনভাইটেড কমার মধ্যে রাখবে, ঠিক আছে? তো এখানে কি বলছে যে নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে নামের অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো কি বলছে, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? ঠিক আছে? তো আমরা এতক্ষণ জানলাম যে বিদেশি ফুলে রক্তের ছিটে এটা কার কাব্যগ্রন্থ? নবারুণ ভট্টাচার্যের। তো আমরা যদি কবিতাটি পড়ি তাহলে দেখব যে অসুখী একজন কবিতাটি কে লিখেছেন? পাবলো নেরুদা। মূল কবি হচ্ছেন, আসল কবি কে? পাবলো নেরুদা। সেটাকে বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তো মূল যে কাব্যগ্রন্থ তার নাম হচ্ছে এক্সট্রাভ্যাগেরিয়া, ঠিক আছে? আর সেটাকে বাংলায় তর্জমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। আর তখন বাংলা কাব্যগ্রন্থের নাম কি হলো? বিদেশি ফুলে রক্তের ছিটে। তো এখানে দেখো কি বলছে যে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? তোমরা বলবে যে অসুখী একজন কবিতাটি চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। তারপরে দেখো 6 নাম্বার কি বলছে যে এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? কবি পাবলো নেরুদা রচিত এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থটি 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের কবিতাগুলি কোন সময় পর্বে রচিত, অর্থাৎ কোন সময় লেখা হয়েছিল? তো কবি পাবলো নেরুদা রচিত এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের কবিতাগুলি 1957 থেকে 1958 খ্রিস্টাব্দের বা মানে খ্রিস্টাব্দের সময় পর্বে রচিত। এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে? ঠিক আছে, এটা একটা যেহেতু কাব্যগ্রন্থ, তাহলে এর মধ্যে অবশ্যই আমরা কাব্যগ্রন্থ কখন বলি, অনেকগুলো কবিতা নিয়েই তো একটি কাব্যগ্রন্থ হয়। তো এখানে কি বলছে যে এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে? কবি পাবলো নেরুদা রচিত এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থে মোট 61টি কবিতা আছে। তারপরে বলছে যে কবি পাবলো নেরুদার জীবনকাল নির্দেশ করো, তিনি ঠিক কতদিন বেঁচে ছিলেন? তাহলে দেখো এখানে কি বলছে যে চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার জীবনকাল হচ্ছে 1904 থেকে 1973 খ্রিস্টাব্দ। কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কি? কবি পাবলো নেরুদার প্রকৃত নাম হচ্ছে নেপতালি রিকার্ডো রেস ব্রাসোয়ালতো, ঠিক আছে? ওনার এটা
পেট নেম বা মানে থাকে না অনেকের সংক্ষিপ্ত নাম এরকম, ঠিক যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি ছিল? ভানুসিংহ। তারপরে প্রেমেন্দ্র মিত্রের নাম ছিল ঘনাদা। ঠিক আছে, ঠিক একইভাবে ছদ্মনাম যদিও ওগুলো, তো এখানে পাবলো নেরুদার যে আসল নাম সেটা হচ্ছে নেপতালি রিকার্দো কি নেপতালি রিকার্দো রেস ব্রাসোয়ালতো। ঠিক আছে, তারপরে দেখো 11 নম্বর কি বলছে, কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান আর কি। ঠিক আছে, এখানে দেখে নেবে। তো এখানে কি বলছে, কবি পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছেন? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথক তার প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন। তোমরা যদি কবিতাটি পড়ে থাকো বা এর আগের ভিডিওটি দেখে থাকো তাহলে দেখবে যে কবি কাকে, ওই যে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, কবিতার একটা লাইন, সেখানে কি বলা হয়েছে, কবিতার প্রেমিকাকে কি করলেন? দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। কবি তো আর ফিরে আসলেন না, কিন্তু তার প্রেমিকা সেই কবির অপেক্ষায় চিরকালের জন্যই মানে অপেক্ষমান অবস্থায় ছিলেন, সেটাকেই বোঝানো হয়েছে যে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। ঠিক আছে, তারপরে দেখো 13 নম্বর কি বলছে, সে জানতো না কার কি না জানার কথা বলা হয়েছে। কবি যে তার প্রেমিকার কাছে আর কখনো ফিরে আসবেন না সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে 14 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টি এসে কি ধুয়ে দিল? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় বৃষ্টি এসে পথের থেকে কথকের পায়ের দাগ ধুয়ে দিল। ঠিক আছে, নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারতা নারীর মাথার ওপর একটার পর একটা বছর নেমে আসার কথা বলা হয়েছে। এই যে কবি তার প্রেমিকাকে রেখে চলে গেলেন, তো তার প্রেমিকা বছরের পর বছর ধরে তার আশায় বসে রয়েছে, সেটাকেই এইখানে কবি রূপকের মাধ্যমে কি বলেছেন, যে তার মাথার উপর একটার পর একটা বছর নেমে আসে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল? আসতেই পারে যে অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল। তো এইখানে কি বলবে, যে বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় শিশু আর বাড়িরা খুন হয়েছিল। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কালান্তক যুদ্ধে, কালান্তক হবে কথাটা, কয়াকার হবে। ঠিক আছে, আকার দিবে এখানে। তো কি বলছে, যে কালান্তক যুদ্ধে শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না। এই প্রসঙ্গেই কবি বলেছেন যে সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপরে দেখো কি বলছে, যে শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে কি করছিলেন? এখানে তালিবাস সহায়কার দন্তান্ন আছে, মানে দন্তান্নয় হসন্ত, এখানে ত হবে। ঠিক আছে, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে কি করছিলেন? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যানমগ্ন ছিলেন। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা, কোন, মানে স্বপ্ন দেখতে পারলো না। ঠিক আছে, তো অসুখী একজন কবিতায় যুদ্ধের বীভৎসতায় ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়িটিকে বক্তা মিষ্টি বলেছেন কেন? বাড়িটি কবির কাছে মিষ্টি কারণ তার সঙ্গে যুক্ত হয়ে আছে কবির অনেক প্রিয় স্মৃতি। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পরে কি অবস্থা হয়েছিল? যেখানে শহর ছিল যুদ্ধের পরে সেই শহরে ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের কালো দাগ। ঠিক আছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম অবস্থার সৃষ্টি হয় ঠিক সেরকমই কবি এখানে পাবলো নেরুদা বর্ণনা করেছেন যে কি কি ছিল। ধ্বংসস্তূপের মাঝখানে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের কালো দাগ। এই গেল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। তো দেখো প্রথমেই কি বলছে, যে আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? এই ছেড়ে দেওয়ার বাই তাৎপর্য কি? তো এখানে প্রথমে আমরা আমির পরিচয় দেব। আমি বলতে কবি নিজেকে বা কবিতার কথককে বুঝিয়েছেন। তা ঠিক আছে,
তো এই যে আমি কবিতায়, সেটা কবিতার কথকও হতে পারে বা কবিতার কবিও হতে পারে, ঠিক আছে। তো ছেড়ে দেওয়ার তাৎপর্য কি? যুদ্ধক্ষেত্রের আহ্বান বিপ্লবী কবিকে ঘর ছাড়তে বাধ্য করে। এই যুদ্ধক্ষেত্র হয়তো বিপ্লবীর সশস্ত্র পথ, বৃহত্তর জীবনের এই আহ্বানের কাছে সংসার কখন নেহাতই তুচ্ছ হয়ে যায়, সেই কারণেই প্রেমিকাকে অনন্ত অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কবিকে চলে যেতে হয় দূরে। এই বিচ্ছেদের কথাই আলোচ্য অংশে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে আমি তাকে ছেড়ে দিলাম, ঠিক আছে। 2 নম্বর দেখো কি বলছে, আমি চলে গেলাম দূর দূরে। কে কেন দূরে চলে গিয়েছিলেন? দূরে চলে যাওয়া ব্যক্তি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবিতার প্রিয়তমাকে ছেড়ে দূরে চলে গিয়েছিলেন। তো দূরে চলে যাওয়ার কারণ কি? ঠিক আছে। মানুষ অনেক সময় কর্তব্যের খাতিরে দেশ ও দশের মুক্তির জন্য বিপ্লবের পথে পা বাড়ায়। সেই পথ আসলে সশস্ত্র বিপ্লবের পথ। সেখান থেকে ফিরে আসা সবসময় সহজ হয় না। এভাবেই স্বদেশকে মুক্তিদানের লক্ষ্যে কবিও তার প্রিয়জনকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন। যেমন আমাদের দেশে বিভিন্ন রকম বিপ্লবী, যেমন ভগৎ সিং, তারপরে অনেক বিপ্লবী রয়েছেন, যতীন দাস, ক্ষুদিরাম বসু, এরাও ঠিক যেরকম করেছিলেন, ঠিক একইভাবে আমাদের আলোচ্য কবি, অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদাও ঠিক একইভাবে তার প্রিয়তমাকে ছেড়ে বা তার যে প্রিয়জন বা প্রিয় স্মৃতি সব কিছু ছেড়ে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তো এখানে কবি কি বলছেন, যে এই যে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয় তারা, সেখান থেকে ফিরে আসা সবসময় ততটা সহজ হয় না। এভাবেই স্বদেশকে মুক্তিদানের লক্ষ্যে কবিও তার প্রিয়জনকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো 3 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে যে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, যে একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, শব্দটির অর্থ কী এবং মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, ঠিক আছে। তো কি বলছে যে নান শব্দের অর্থ কী? তো তোমাদের আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তাও এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে নান শব্দের অর্থ। তো দেখো এখানে সরাসরি বলছে যে নান শব্দটির অর্থ সন্ন্যাসিনী। তোমরা শুরুটা কিভাবে করবে? তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে আমি মোটামুটি অনেক ভিডিওতেই বলেছি যে কোনো কবিতা হোক, নাটক হোক, গল্প হোক, যখনই শুরুটা করবে তখন কিভাবে করবে, যে প্রশ্নোদ্ধৃত লাইনটি অসুখী একজন কবিতায়, পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় নান শব্দটির অর্থ হলো সন্ন্যাসিনী, ঠিক আছে। তো তারপরে দেখো কি বলছে, যে তাৎপর্য, মানে এই যে কথাটি, এর তাৎপর্য কী বা মন্তব্যটির অর্থ কী। তো সংগ্রামী মানুষকে যুদ্ধ জয়ের জন্য যুদ্ধক্ষেত্রে যেতেই হয়, কিন্তু তার জন্য অপেক্ষা করে থাকে তার প্রিয়তমা। বিপ্লবীর কাছে এই অপেক্ষা অর্থহীন। অপেক্ষারত মেয়েটি তাই জানেও না যে বিপ্লবী মানুষটি আর কখনো ফিরে আসবে না। ফলে সময় বয়ে যায়, রাস্তা দিয়ে কুকুর কিংবা গির্জার সন্ন্যাসিনীর হেঁটে যাওয়া বোঝায় যে জীবন তার স্বাভাবিক গতিতে বয়ে যায়, অপেক্ষা চলতেই থাকে। অর্থাৎ কবির যে প্রিয়তমা বা কথকের যে প্রিয়তমা, সে অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছর কি হয়, দিন চলে যায়, কিন্তু তার প্রিয়তমা তার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর কি বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? কবি এ কথার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। তো এখানে দেখো আমার পরিচয়, মানে আমার বলতে কি বোঝানো হয়েছে। তো আমার বলতে কবি পাবলো নেরুদার কথা বোঝানো হয়েছে। কবির বক্তব্য, মুক্তির স্বপ্ন কখনো কখনো মানুষকে ঘর ছাড়তে বাধ্য করে। কঠোর এবং রক্তাক্ত বিপ্লবের পথকেই সে তার আপন পথ বলে মনে করে। তার স্মৃতি, চেনা পৃথিবী, প্রিয় মানুষেরা সব কিছুকে পিছনে ফেলে সে এগিয়ে যায় চূড়ান্ত সংগ্রামের লক্ষ্যে। সাংসারিক পৃথিবীতে ক্রমশ বিবর্ণ হয়ে যায় মানুষের স্মৃতি। প্রশ্নোদ্ধৃত মন্তব্যে কবি সেই কথাই বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বর কি বলছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? এই মৃত্যু না হওয়ারই বা তাৎপর্য কি, ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন, 1 নম্বর কোন মেয়েটির, আর 2 নম্বরের কি বলছে এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কি। টোটাল 3 নাম্বার তোমাদের মানে সংক্ষিপ্ত প্রশ্ন তো তাই হয়। তো দেখো মেয়েটির পরিচয় আমরা জানবো, কবি বিপ্লব অথবা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময় যে মেয়েটি তার জন্য দরজায় অপেক্ষা করেছিল, এখানে তার কথা বলা হয়েছে। আর তাৎপর্য হচ্ছে যে বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ মানুষ যুদ্ধের পথে পা রেখে সংসার, প্রিয়জন সব কিছুকেই পিছনে ফেলে যায়, কিন্তু এই কঠোর বাস্তবকে মেনে নিতে পারে না তার প্রিয়তমা মেয়েটি। প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে। যুদ্ধে অজস্র ধ্বংস এবং মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটির মৃত্যু ঘটে না। চিরজীবী ভালোবাসার প্রতীক রূপেই মেয়েটি বেঁচে থাকে। তারপরে 6 নাম্বার দেখো কি বলছে, যে শান্ত হলুদ দেবতারা কোন কবিতার অংশ,
ঠিক আছে, শান্ত হলুদ দেবতারা একটা লাইন হাইফেনও হতে পারতো এখানে, যে শান্ত হলুদ দেবতারা। তো কোন কবিতার অংশ দেবতার শান্ত হলুদ বলা হয়েছে কেন দেবতাদের? তো এখানে দেখো উৎস কি বলছে, যে উদ্ধৃতিটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার অংশ। এই যে এখানে লাইনটা আছে, আমি ঠিক এইভাবেই তোমাদের বলি যে কবিতাটা যখন প্রশ্নের যখন তোমরা উত্তর লিখবে তখন এইভাবেই লিখবে যে উদ্ধৃত অংশটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার অংশ বা অসুখী একজন কবিতায় এই মন্তব্যটি করা হয়েছে, মানে এই মন্তব্যটি করেছে। ঠিক আছে, এইভাবে লিখবে। তারপরে দেখো কি বলছে, দেবতাদের শান্ত এবং হলুদ বলার কারণ কি? শান্ত হলুদ কথাটি দেবতাদের উদ্দেশ্যে বিদ্রূপ অর্থে প্রয়োগ করা হয়েছে। দেবতারা স্বভাবত শান্ত, তাদের প্রশান্ত মূর্তির সামনে মানুষ আশ্রয় খোঁজে, কিন্তু এই ভরসা সত্ত্বেও কি বলছে, যে এই ভরসা সত্ত্বেও দেবতারা যুদ্ধকে ঠেকাতে পারেন না। হলুদ শব্দটির সাহায্যে দেবতাদের সেই বিবর্ণ উপস্থিতিকে বোঝানো হয়। বিশেষণটি সার্থক হয় যখন দেখা যায় যে যুদ্ধের ধ্বংসলীলা থেকে দেবতারা কি হয়, নিজেদের রক্ষা করতে ব্যর্থ হন। তারপরে দেখো 7 নম্বর কি বলছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে এবং তারা স্বপ্ন দেখতে পারলো না বা কেন? লাইনটাতে যেহেতু বলছে যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তো তারা বলতে কাদের বোঝানো হয়েছে আর তারা কেন স্বপ্ন দেখতে পারলো না? তো দেখো তারার পরিচয় এখানে দিয়ে বলছে যে প্রশ্ন উদ্ধৃত অংশে তারা বলতে, তো এখানে তোমরা কি বলবে, যে প্রশ্ন উদ্ধৃত অংশ পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় তারা বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে। তো স্বপ্ন না দেখতে পারার কারণ কি? যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, যাতে শিশু মৃত্যু ঘটে, মানুষ নিরাশ্রয় হয়, সমতলে আগুন ধরে। এই অবস্থায় যে দেবতারা হাজার বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন ছিল, তারাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। তাদের স্বপ্ন দেখা প্রকৃতপক্ষে বিশ্ববিধানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এ আসলে ঈশ্বরের ভেঙে পড়া নয়, এ হলো ঐশ্বরিকতার বা মানুষের ঈশ্বর বিশ্বাসের ভেঙে পড়া। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কবিতার অংশ? তো উদ্ধৃতিটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার অংশ। কবিতা অনুসরণে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও। মন্তব্যটির অর্থ, বিপ্লবের পথ আসলে হচ্ছে যুদ্ধের পথ। এইখানে দেখো লাইনটা, এটা একটু মিস্টেক হয়ে গেছে। এখানে তোমরা কি বলবে, যে বিপ্লবের পথ, ঠিক আছে, বিপ্লবের পথ আসলে যুদ্ধের পথ। এ হলো সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ, তাই শোষক শক্তিও পাল্টা আঘাত করে। ঠিক আছে, প্রবল লড়াইয়ে ভেঙে পড়ে কথকের সেই সুন্দর বাড়িটা, লড়াইয়ে ভেঙে পড়ে কি হয়, কথকের সেই সুন্দর বাড়িটা। কবির সেই বাড়ির বারান্দা, যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমোতেন, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব কিছুই যুদ্ধের তাণ্ডবে ভেঙে পড়ে কি হয়, চূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এই গেল হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা। এরপরে আমরা রচনাধর্মী প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো প্রথম প্রশ্নটাই কি বলছে, যে সে জানতো না আমি আর ফিরে আসবো না। দেখো এর আগের প্রশ্ন আমি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আলোচনা করেছি, তো এখানে ততটা ব্রড ছিল না, মানে বড় ছিল না, একটু শর্ট করে ছিল, আর এখানে একটু বড় করে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তো কি বলছে, যে কার কথা বলা হয়েছে? তো উদ্দিষ্ট ব্যক্তি এখানে বলতে পারো, বা এটা না দিলে এমনিতেও তোমরা বলতে পারো যে উদ্ধৃতি অংশটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় প্রশ্ন উদ্ধৃত অংশে, ঠিক আছে, কবি তার প্রিয়তমার কথা বলেছেন। ঠিক আছে, এখানে যেহেতু বলছে যে কার কথা বলা হয়েছে, কোথা থেকে কেন এই না ফেরার কথা বলা হয়েছে। কবি এখানে যুদ্ধক্ষেত্র থেকে তার না ফেরার কথা জানিয়েছেন। পরাধীনতা থেকে মুক্তির জন্য নিজেকে নিয়োজিত করেছে যে মানুষ, স্বাধীনতা কিংবা শোষণ মুক্তি তার লক্ষ্য। এই লড়াইয়ের পথ কখনোই মসৃণ নয়, তার বিরুদ্ধ শক্তির প্রবল বাধা ও প্রত্যাঘাতে মৃত্যুকেই সেখানে স্বাভাবিক বলে গ্রহণ করতে হয়। ঠিক আছে, এই কারণেই কবি ফিরে না আসার কথা বলেছেন। তো এখানে কি বলছে, যে না ফেরার কথা জানা না থাকায় কোন প্রতিক্রিয়া হয়েছিল। তো এখানে প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বলতে হবে। তো প্রতিক্রিয়া পয়েন্ট তোমরা করতে পারো, এমনিতেও বলতে পারো যে মানুষের ব্যক্তিগত সম্পর্ক সবসময় সামাজিক কর্তব্যকে বুঝতে সক্ষম হয় না। আর তোমাদের এক্ষেত্রে একটা কথা বলে থাকি, যে পয়েন্ট আউট করে লিখলে ভালো দেখায়। ঠিক আছে, অতএব পয়েন্ট করে লিখলেই ভালো। তো তারপরে দেখো কি বলছে, যে মানুষের ব্যক্তিগত সম্পর্ক সবসময় সামাজিক কর্তব্যকে বুঝতে সক্ষম হয় না, আবেগের সঙ্গে বাস্তবের দূরত্ব তৈরি হয়। কবি বিপ্লবের যে সুকঠিন পথে যাত্রা করেছেন, তার স্বরূপ কবির প্রিয়তমার কাছে তাই স্পষ্ট হয় না। ফলে দরজায় প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে। সপ্তাহের পরে সপ্তাহ, বছরের পর বছর কেটে যায়। সময়ের গতিকে কবির পায়ের ছাপ একদিন বৃষ্টিতে ধুয়ে যায়, রাস্তা ঢেকে যায় ঘাসে,
আরও অনেক বছর কেটে যায়, কিন্তু মেয়েটির অপেক্ষার আর শেষ হয় না। ঠিক আছে, তারপরে 2 নম্বর দেখো কি বলছে, তারপর যুদ্ধ এলো। তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন এবং যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? তো তারপর কথাটির অর্থ, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি বিপ্লবের আহ্বানে ঘর ছেড়েছিলেন। কবির প্রিয়তমা অপেক্ষা করছিলেন যে একদিন কবি ফিরে আসবেন, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। বৃষ্টির জলে একসময় ধুয়ে যায় কবির পায়ের ছাপ, রাস্তা ঢেকে যায় ঘাসে। বছরের পর বছর এভাবে কেটে যাওয়ার পরে একসময় যুদ্ধ শুরু হয়। তারপর কথাটির দ্বারা এই যুদ্ধ শুরুর সময়টিকেই বোঝানো হয়েছে। এরপরে আমরা আলোচনা করব যুদ্ধের প্রভাব কি হয়েছিল। এই যে যুদ্ধ হলো তার প্রভাবে কি হয়েছিল, ঠিক আছে। আমরা যদি সকলেই জানি যে যুদ্ধ কোনো সময়ই কোনো মানুষের কাছেই কাম্য নয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় যুদ্ধ সংগঠিত হয়। তো এখানে দেখো যুদ্ধের প্রভাব, যখন যুদ্ধ শুরু হয় সে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরাও সেই হত্যালীলা থেকে রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে। যেসব দেবতারা মন্দিরে ধ্যানমগ্ন ছিল হাজার বছর ধরে, তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। অর্থাৎ ধ্বংস আর বিশ্বাসের ফাটল ঘটে একই সঙ্গে। কবির ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা যেন ধ্বংসের প্রতীক হয়ে উকি দেয়। আর রক্তের কালো দাগ হলো সেই হত্যালীলা এবং ধ্বংসস্তূপের প্রমাণস্বরূপ। এভাবেই যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? কিছুই তার মৃত্যু হলো না, এবং কিভাবে তা সম্ভব হলো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নেবে। এখানে দেখো প্রথমে দেওয়া আছে উদ্দিষ্ট মেয়েটির পরিচয়, এটা আলোচনা করবে। তারপরে মৃত্যুহীন, ঠিক আছে, কিসে তার মৃত্যু হলো না? তো এখানে মৃত্যুহীন বলতে যুদ্ধে তার মৃত্যু হলো না। তারপর প্রিয়তমার অপেক্ষা, ঠিক আছে, এটাও দেখো পয়েন্ট আউট করা আছে যে যুদ্ধের তাণ্ডব, তারপরে স্মৃতিচিহ্ন, অপেক্ষা, অনন্ত, ঠিক আছে, এইসব দিয়ে অবশ্যই ভালো করে দেখে নেবে। তারপরে দেখো বলছে যে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি বোঝানো হয়েছে, তা কিভাবে জ্বলে যায় আলোচনা করো। তো প্রথমে সবের অর্থ, এইখানে যে কবি বলেছেন যে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, তো সব বলতে কবি এখানে কি কি বুঝিয়েছেন সেটা আলোচনা করবে, সেটা দেখবে। আর তারপরে আগুন যেভাবে জ্বলে যায়, আগুনে যেভাবে জ্বলে যায় সেটাও আলোচনা করা হয়েছে। 5 নাম্বার দেখো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। দেখো এখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে কথামুখ, ঠিক আছে, যুদ্ধের তাণ্ডব, তারপরে স্মৃতিচিহ্ন, তারপরে সাক্ষী হয়ে থাকা। তারপরে 6 নাম্বার দেখো কি বলছে, এটাই আমাদের সম্ভবত লাস্ট কোশ্চেন। তারপরে দেখো কি বলছে যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটি? মেয়েটির পরিচয়, অসুখী একজন কবিতায় কবি যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে যে মেয়েটি তার জন্য অপেক্ষা করেছিল, এখানে সেই মেয়েটির কথাই বলা হয়েছে। তার অপেক্ষায় কার কিভাবে কেটেছে লেখো। কার কিভাবে মানে দিন কেটেছে সেটা বর্ণনা করতে বলছে। তো অপেক্ষায় কাটানো সময়, তো কথামুখ কি বলছে, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি যুদ্ধের প্রেক্ষাপটে ভালোবাসার বিস্তারের কথা বলেছেন। কবির চলে যাওয়া, মুক্তির আহ্বানে সাড়া দিয়ে একজন বিপ্লবীকে তার সংসার এবং পরিজনকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। প্রিয়তমা কবির একান্ত প্রিয় মানুষ এই বিচ্ছেদ মেনে নিতে পারে না। চলে তার জন্য অপেক্ষা, সপ্তাহ শেষ হয়ে বছর চলে যায়, প্রতীক্ষার অবসান হয় না। যুদ্ধের তাণ্ডব, তারপর যুদ্ধ শুরু হয়, সাজানো শহর ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়, মানুষ নিরাশ্রয় হয়, শিশু হত্যার মতো নারকীয় ঘটনা ঘটে, ভেঙে পড়ে মন্দিরের প্রতিমা, ধ্বংসস্তূপ। যে বিপ্লবী যুদ্ধক্ষেত্রে গিয়েছিল তার স্মৃতিচিহ্নগুলিও ধ্বংস হয়ে যায় কথকের সুন্দর বাড়ি বা বারান্দার ঝুলন্ত বিছানা ইত্যাদি। শহর হয়ে ওঠে কাঠকয়লা, দোমড়ানো লোহার পাথরের মূর্তির এক ধ্বংসস্তূপ। রক্তের কালো দাগ নিশ্চিত করে দেয় ধ্বংসের উন্মত্ত চেহারাকে। অন্তহীন অপেক্ষা, কার অন্তহীন অপেক্ষা? সেই তার প্রিয়তমা, যে মেয়ে বা কবির যে প্রিয়তমা তার অপেক্ষা। কিন্তু পাথরের ওপরে ফুলের মতোই ধ্বংসস্তূপের উপর জেগে থাকে ভালোবাসা। কবির প্রিয়তমা মেয়েটির অপেক্ষার শেষ হয় না। তবুও বলতে, কেননা যুদ্ধ সম্পত্তি বিনষ্ট করে, জীবনহানি ঘটাতে পারে, কিন্তু ভালোবাসার অবসান ঘটাতে পারে না। এই মানে এটাকে বোঝানোর জন্য এখানে লাস্টে দেখো পয়েন্টটা কি, তবুও। তোমাদের হয়তো মনে হতে পারে যে তবুও দিয়ে কোনো পয়েন্ট হতে পারে কোন অর্থে হতে পারে? এখানে কবি কি বলছেন যে যুদ্ধ সম্পত্তি ধ্বংস করতে পারে বা নষ্ট করতে পারে, জীবনহানি বা মানে মানুষের মৃত্যু হতে পারে যুদ্ধে, কিন্তু ভালোবাসার যে অবসান সেটা ঘটাতে পারে না। এই অর্থেই তবুও কথাটি ব্যবহৃত হয়েছে।
তো এই ছিল আজকের প্রশ্ন আলোচনা। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, সকলেই খুব ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।